প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করছি। এর আগেও অনেকগুলো ক্লাস হয়েছে, তো আজকেও তার ধারাবাহিকতায় আজকেও ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর পঞ্চম অধ্যায়টি কি সবারই তোমার জানা আছে। তোমাদের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন এই অধ্যায়ে আরও 5টি ক্লাস হয়েছে, তো আজকে এটির ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা এই অধ্যায় থেকে গাণিতিক অংশ সমাধান করব। এর আগেও গাণিতিক অংশ সমাধান করা হয়েছিল, তো আজকেও গাণিতিক অংশ আমরা সমাধান করব। তো গাণিতিক অংশ আমরা কি কি শিখেছিলাম আমি আবার একটু বলে দিচ্ছি। ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা শিখেছিলাম। ব্যাংক ঋণের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখেছিলাম। তো মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটিও শিখেছিলাম। তো আজকেও আমরা যে মিশ্র প্রবলেম নিয়ে তোমাদের মাঝে আজকে ক্লাস নেব, যে আসলে আমাদের পরীক্ষায় উদ্দীপকে কিভাবে আসে ওইটা বুঝে আমরা কিভাবে অ্যান্সার করব সে বিষয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই আমরা এই পঞ্চম অধ্যায়ের একটি উদ্দীপক দেখব, এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখব। তো দেখো, আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের আমাদের আলোচনা, তো আমরা ফার্স্ট আজকে একটি উদ্দীপক দেখব। তো দেখো, আমরা উদ্দীপকটা একটু লিখে নিই। তো এবি কোম্পানি, তো আমি ধরে নিলাম, একটু মনে করি, এবি কোম্পানি এর বার্ষিক চাহিদা। তো এবি কোম্পানি এর বার্ষিক চাহিদা আমি দেখব। বার্ষিক চাহিদা মনে করো দেওয়া আছে 65,000 একক। 65,000 একক বার্ষিক চাহিদা। প্রতি একক পণ্যের ক্রয় মূল্য, প্রতি একক পণ্যের ক্রয় মূল্য, প্রতি একক পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 1,000 টাকা। ক্রয় মূল্য 1,000 টাকা। ফরমায়েশ ব্যয় এগুলো সবই কিন্তু প্রতি একক বলা হয়েছে। ফরমায়েশ ব্যয় 500 টাকা। ফরমায়েশ ব্যয় 500 টাকা দেওয়া আছে। বহন ব্যয় দেখো, এর আগের অঙ্কগুলোতে আমরা বহন ব্যয় সরাসরি দেওয়া ছিল, এখানে একটু ডিফারেন্ট করে দেওয়া আছে। বহন ব্যয় বলা হয়েছে বহন ব্যয় ক্রয় মূল্যের 1% বলা আছে। তার মানে আমাদের এটা বের করে নিতে হবে। এরপরে বলা হয়েছে নিরাপত্তা মজুত। তো আমাদের নিরাপত্তা মজুত দেওয়া আছে 500 একক। নিরাপত্তা মজুত দেওয়া আছে 500 একক। এরপরে সংগ্রহ সময় দেওয়া আছে 3 দিন। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। এখান থেকে আমাদের কত ধরনের কোশ্চেন হতে পারে আমি এখানে 1 নম্বর কোশ্চেন দেখাচ্ছি। ক নম্বরে সাধারণত আমাদের জ্ঞানমূলক কোশ্চেন আসে, আমি তোমাদের সুবিধার্থে অঙ্কের জন্য আমি এখানে একটা কোশ্চেন দেখাচ্ছি। এখানে আমরা মনে করো বলা হয়েছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়। এরপর খ নম্বর কোশ্চেনে আমাকে বলা হয়েছে মোট ব্যয় অথবা মোট মজুদ ব্যয় নির্ণয় করো। মোট ব্যয় অথবা মোট মজুদ ব্যয় নির্ণয় করো। একই কথা, মোট ব্যয় বললেও আমরা একই রকম করব। গ নম্বর কোশ্চেনে আমাকে বলা হয়েছে যে পুনঃফরমায়েশ স্তর নির্ণয় করো। পুনঃফরমায়েশ স্তর বা পুনঃফরমায়েশ বিন্দু নির্ণয় করো, এরকম কোশ্চেনে থাকতে পারে।
তো আরেকটি কোশ্চেন আমি এখানে দিচ্ছি যে সংগ্রহ সময় যদি 3 দিনের স্থলে বা 3 দিনের পরিবর্তে 3 দিনের স্থলে আমি এটা মনে করে নিতে পারি যে 3 দিনের স্থলে যদি অন্য কোনো টাইমটি দেওয়া হয় 6 দিন হয়, 3 দিনের স্থলে 6 দিন হয়, তাহলে পুনঃফরমায়েশ স্তরের উপর কি প্রভাব পড়বে? পুনঃফরমায়েশ স্তরের উপর কি প্রভাব পড়বে? তো এইটা আমাকে কোশ্চেন করা হয়েছে। তো আমরা একটু দেখে নেই যে কোশ্চেনটা কি বলা হয়েছে, আবার একটু আমরা কোশ্চেনটা দেখব। খেয়াল করো, আমরা এখানে কোশ্চেনটা আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে। ফার্স্ট কোশ্চেনটা ছিল এরকম যে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয় কোশ্চেন ছিল মোট মজুদ ব্যয় নির্ণয় করো। তৃতীয় কোশ্চেন ছিল পুনঃফরমায়েশ স্তর নির্ণয় করো। আর চতুর্থ প্রশ্ন ছিল সংগ্রহ সময় যদি 3 দিনের স্থলে 6 দিন হয়, তাহলে পুনঃফরমায়েশ স্তরের উপর কি প্রভাব পড়বে সেটা আমাকে দেখাতে বলছে। তো ফার্স্ট আমরা যেটা সলভ করব সেটি হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়। তো আমাদের আগেও জানা ছিল যে মিতব্যয়ী ফরমায়েশ আমাদের কিভাবে নির্ণয় করতে হয়, সবারই জানা আছে যে আমাদের সূত্র লিখে আমাদের এটি শুরু করতে হবে। তো আমরা কোশ্চেনটা অবশ্যই সবাই দেখতে পেয়েছো। এখন আমি কোশ্চেনটি মুছে তারপরে কিন্তু অঙ্কটা করব। তো দেখো আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে একটু খেয়াল করবে, এরপরে আমরা অঙ্কে চলে যাব। তো অঙ্কে আমরা প্রথমেই কি বের করব? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। তো মিতব্যয়ী ফরমায়েশ কাকে বলে সেটি কিন্তু আমাদের সবার জানা আছে। ফার্স্ট ছিল যে মিতব্যয়ী ফরমায়েশ বলতে আমরা বুঝে থাকি অর্থাৎ বহন ব্যয় এবং ফরমায়েশ ব্যয় দুটি কিন্তু সর্বনিম্ন হবে। এটি ছিল মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণের কথা। তো আমরা ক নম্বর কোশ্চেনটি সলভ করতে যাচ্ছি। তো ক নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয়। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় আমরা এটা করব। তো আমরা সাধারণত মিতব্যয়ী ফরমায়েশকে ই ও কিউ দিয়ে চিহ্নিত করি। তোমাদের নিশ্চয়ই জানা আছে ই ও কিউ মানে কি? ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি, যেটাকে আমরা বলি ই ও কিউ। তো এটার সূত্র হচ্ছে √2AO / C। তো আমাদের যে উদ্দীপকে কি ইনফরমেশন ছিল সেটা আমাদের জানা আছে নিশ্চয়ই, যে এর মানে হচ্ছে আমাদের বার্ষিক চাহিদার পরিমাণ। এখানে আমরা বার্ষিক চাহিদার পরিমাণ কত দেখতে পেয়েছিলাম? 65,000 একক দেখতে পেয়েছিলাম। ও মানে হচ্ছে ফরমায়েশ ব্যয়। তো আমরা কত ফরমায়েশ ব্যয় ধরেছিলাম? 500 টাকা। প্রতি ফরমায়েশ ব্যয় কত? 500 টাকা। এরপরে দেখো সি মানে হচ্ছে কি? বহন ব্যয়। এখানে কিন্তু বহন ব্যয়টি সরাসরি টাকায় দেওয়া নেই, আমাকে বের করে নিতে হবে। তো বহন ব্যয় কার উপরে ধরতে বলা হয়েছিল? ক্রয় মূল্যের উপরে ধরতে বলা হয়েছিল। তো আমাদের ক্রয় মূল্য 1000 টাকা। খেয়াল করবে, এটা কিন্তু একটু ডিফিকাল্ট, যে ক্রয় মূল্য আমাদের আছে 1000, এটার উপরে কত পার্সেন্ট ধরতে বলছে? 1%। অর্থাৎ 1000 টাকার উপরে যদি তোমরা 1% ধরো, নিশ্চয়ই তোমাদের সাথে ক্যালকুলেটর আছে, একটু খেয়াল করবে। তো আমাদের 1000 যদি আমি লিখি এখানে, 1000 গুণ হচ্ছে 1%। তো পার্সেন্ট আমাদের ক্যালকুলেটরে দেওয়া আছে, এখানে একটু দেখে নিবে ক্যালকুলেটরে। তো 1000 টাকার উপরে 1% দিলে আমাদের কত আসে? 10 টাকা চলে আসে। আমরা যদি ক্যালকুলেটর দেখতে পাই তাহলে আমাদের কত আসে? 10 টাকা। তো এখানে আমরা একটু খেয়াল করব যে কি বলছে, বহন ব্যয় সরাসরি দেওয়া আছে না ক্রয় মূল্যের উপরে ধরতে বলা হয়েছে। যদি ক্রয় মূল্যের উপরে ধরতে বলা থাকে তাহলে অবশ্যই আমি যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট এটার উপরে ধরব। তো এখন দেখো আমরা মানগুলো বসিয়ে ফেলি, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে 2 × এ মানে হচ্ছে 65,000 এবং ও হচ্ছে 500 ডিভাইডেড হচ্ছে সি মানে হচ্ছে কত? 10। এখন কিভাবে ক্যালকুলেশন করবে? দেখো উপরে যে গুণগুলো আছে আমরা একটু গুণগুলো করে নিব। তো আমাদের গুণ করতে দেখো কি কি আছে। আমাদের গুণ হচ্ছে
2 গুণ হচ্ছে 65,000 গুণ হচ্ছে 500। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, আমরা দেখতে পেলাম এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত, 65 লাখ। যে এখানে যে গুণ করার পরে যে অংশটুকু আসছে সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পেলাম আমাদের আসছে কত, 65 লাখ। এই 65 লাখকে তুমি √বার দিবে, অর্থাৎ তোমাদের ক্যালকুলেটরে দেখো রুট আছে, এই রুটটা চাপ দাও এবং এই 65 লাখ টাকা লেখো, তাহলে তোমাদের এখানে অ্যান্সার কিন্তু চলে আসবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, কত লিখতে পারি দেখো, 2549.5, 2549.5, এটা কিন্তু আমরা অ্যান্সারে কি লিখব, একক লিখব। তাহলে আমরা এখন যেটি পেলাম সেটি হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। তো আমরা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা একটু দেখতে পেলাম, যে আমরা মিতব্যয়ী ফরমায়েশ আমরা কিভাবে নির্ণয় করি সেটা। তো দেখো নেক্সট কোশ্চেনে আমাদের একক, দেখো একক আমরা এটা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনে আমাদের ছিল মোট মজুদ ব্যয়। আরেকটি কথা তোমাদেরকে বলে নিই, যেটা হচ্ছে আমাদের মিতব্যয়ী ফরমায়েশ যদি বের করতেও না বলতো, যদি আমার কোশ্চেনে বলতো মোট মজুদ ব্যয় নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হতো, আমাদের মিতব্যয়ী ফরমায়েশ বের করতে হতো। আমি এখানে কোশ্চেন দিয়েছি তার মানে এটা বের করেছি, কোশ্চেন যদি না থাকতো তাহলে কি বের করতাম না? হ্যাঁ, অবশ্যই কি করতাম, বের করতাম। কারণ আমার মজুদ ব্যয় বের করতে গেলে অবশ্যই আমাকে কি বের করতে হবে, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করতে হবে। কারণ মোট মজুদ ব্যয়ের সময় আমাদের মিতব্যয়ী ফরমায়েশের যে সূত্রে কিন্তু মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণটা আছে, সেটা অবশ্যই আমাকে কি করতে হবে, জানতে হবে বা লিখতে হবে। এই জন্য আমি কিন্তু এটা আগে করে নিয়েছি, যেহেতু আমি কোশ্চেনও দিয়েছিলাম, না দিলেও কিন্তু আমরা করতে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় কোশ্চেন করতে গেলে অবশ্যই আমাদের এটি লাগবে। তো দেখো এরপরে আমরা আরেকটা অঙ্কে চলে যাব, সেটি হচ্ছে মোট মজুদ ব্যয় বা মোট ব্যয় নির্ণয়। তো এখন দেখো খ নাম্বার, আমরা এখানে লিখি মোট মজুদ ব্যয় বা মোট ব্যয় নির্ণয়, মোট ব্যয় নির্ণয়, ঠিক আছে। তো দেখো মোট মজুদ ব্যয় বা মোট ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব, আমরা একটু সূত্রটা নিয়ে নেই। তো টি কিউ অর্থাৎ টোটাল, টিসি অর্থাৎ টোটাল কস্ট, এটাকে আমরা মোট মজুদ ব্যয়কে সংক্ষেপে আমরা লিখতে পারি টিসি অর্থাৎ টোটাল কস্ট। তো আমরা আগে এটার সূত্রটা লিখে নিব। সূত্রটার একটু খেয়াল করতে হবে, আমাদের কিন্তু অঙ্কে এর আগে তোমাদেরকে সূত্রটা দেখিয়েছিলাম, অঙ্কের ভিতরে যদি নিরাপত্তা মজুদ থাকে তাহলে একরকম সূত্র হবে, অঙ্কের মধ্যে যদি নিরাপত্তা মজুদ না থাকে সেক্ষেত্রে আলাদা সূত্র হবে। তো আমাদের দেখো অঙ্কে কিন্তু কি ছিল, নিরাপত্তা মজুদটা ছিল। তো নিরাপত্তা মজুদ যদি থাকে তখন কিন্তু আমি এই সূত্রটা ব্যবহার করব। তো সূত্রটা কি একটু লিখে দিচ্ছি, দেখো ইও কিউ ডিভাইডেড হচ্ছে কি, আমরা এখানে ইও কিউ ডিভাইডেড হচ্ছে 2 প্লাস, কথাটা এখানে কিন্তু প্লাস, গুণ না, বারবার কিন্তু স্টুডেন্টরা ভুল করবে, অর্থাৎ এস এস, অর্থাৎ আমরা যেটাকে আমরা এস এস ধারা আসলে কি বোঝায়, নিরাপত্তা মজুদকে নির্দেশ করবে। এস এস ধারা কি বোঝানো হয়, নিরাপত্তা মজুদকে নির্দেশ করবে। তো এটা প্লাস হচ্ছে আমরা এ ডিভাইডেড ইও কিউ ইন্টু হচ্ছে, এখানে আরেকটু বিষয় আছে, তো এটার সাথে তো আমরা এটাকে গুণ করি, গুণের পরে আরেকটা চিহ্ন আছে, যেটা আমরা আরেকটা সূত্র হচ্ছে যে এখানে আমরা সি ব্যবহার করব। এরপরে দেখো এ ডিভাইডেড ইও কিউ ইন্টু হচ্ছে ও। একটু খেয়াল করবে সূত্রটা, আমি আবার বলছি সূত্রটা আমরা কিভাবে খেয়াল করব, কেন খেয়াল করব সেটা কিন্তু একটু আবারও বলছি। আমরা এর আগে মোট মজুদ ব্যয় যখন নির্ণয় করেছিলাম তখন কিন্তু এই যে প্লাস এস এস দেইনি, কেন দেইনি, কি কারণে এটি দিয়েছি, কারণ হচ্ছে আমার নিরাপত্তা মজুদ, কোশ্চেনের মধ্যে কি আছে, নিরাপত্তা মজুদ আছে। খেয়াল করবে কোশ্চেনের মধ্যে যদি নিরাপত্তা মজুদ থাকে তাহলে ইও কিউ ডিভাইডেড 2 প্লাস এস এস, অর্থাৎ এখানে আমরা নিরাপত্তা মজুদকে আমরা সেফটি দিয়ে, অর্থাৎ সেফটি স্টোরেজ, যেটাকে আমরা বলি নিরাপত্তা মজুদ,
এস এস দিয়ে চিহ্নিত করি ইন্টু সি, সি মানে হচ্ছে আমাদের তো সবার জানা আছে যেটাকে আমরা কি বলি ক্যারিং কস্ট। এরপরে এ ডিভাইডেড ইও কিউ, এ মানে হচ্ছে ডিমান্ড, ইও কিউ হচ্ছে মিতব্যয়ী ফরমাইশ ইন্টু ও, ও মানে হচ্ছে ফরমাইশ ব্যয়। খেয়াল করো আমি এখানে ইও কিউ আগে কেন বের করেছি, তোমাদেরকে বলছি যে কেন আমি বের করেছি, কারণ এই আমাদের সূত্রে ইও কিউ আছে, তাহলে ইও কিউ যদি আমি না জানি তাহলে কি এটা আমি করতে পারবো? পারবো না। সেজন্য কিন্তু আমাদের মিতব্যয়ী ফরমাইশ যদিও দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমাকে কি করতে হচ্ছে, বের করতে হতো। তো আমরা এখন মানগুলো বসিয়ে ফেলি। তো দেখো মানগুলো কিন্তু আমাদের জানা আছে যে ইও কিউ আমরা কি করেছিলাম, খেয়াল করো 2549.5 আমাদের কত আসছিল, 2549 কত আসছিল, 5 আসছিল, এখানে 2 প্লাস এস এস, এস এস ধারা আসলে নিরাপত্তা মজুদ। আমি বারবার বলছি স্টুডেন্টরা যে নিরাপত্তা মজুদ যদি থাকে তাহলে এটার সাথে এস এস অর্থাৎ আরেকটা নিরাপত্তা মজুদ এখানে গুণ করব। যদি নিরাপত্তা মজুদ না থাকতো তাহলে কিন্তু এটি হতো না, অর্থাৎ ইও কিউ ডিভাইডেড 2 ইন্টু সি, শুধু এটুকু লিখতাম। আর আমাদের অঙ্কের ভিতরে নিরাপত্তা মজুদ থাকার কারণে কিন্তু আমি এই এস এস সূত্রে এতটুকু অ্যাড করেছি, এতটুকুই ডিফারেন্স। তো দেখো এখানে আমাদের নিরাপত্তা মজুদ কত ছিল, আমাদের নিরাপত্তা মজুদ ছিল 500 একক, তো এখানে আমি 500 একক লিখব। এরপরে এখানে সি বলেছিলাম, সি মানে হচ্ছে বহন ব্যয়, তো বহন ব্যয় আমাদের কত ছিল, 10 টাকা ছিল, তো 10 টাকা আমরা এখানে লিখলাম। এরপরে দেখো এ মানে হচ্ছে কি বার্ষিক চাহিদার পরিমাণ, তাহলে আমাদের 65,000 ছিল। ইও কিউ এখানে আমরা যে মানটা বসিয়েছি 2549.5। এখন দেখো ও, ও মানে হচ্ছে কি অর্ডারিং কস্ট, যেটাকে আমরা বলি কি ফরমায়েশ ব্যয়, যেটা আমাদের 500 দেওয়া আছে। তো আমরা যদি এখন একটু ক্যালকুলেশনটা করে নেই, দেখো সম্পূর্ণ আমরা যদি ক্যালকুলেশন করি, তো এটা একটু খেয়াল করবে, তোমাদের যে ক্যালকুলেটর আছে সবার কাছে এখানে একটু খেয়াল করবে। আমরা এটাকে আগে ডিভাইড করব। দেখো 2549 লেখো 2549 ভাগ হচ্ছে কত 2, এই যেটা হয়েছে সেটার সাথে কত 500 গুণ যোগ করবে, তারপরে গুণ করবে 10। তো এতটুকু আমরা করার পরে আমরা পেলাম যে 17,000 যেটুকু হচ্ছে 17,447.5, 17,774.5 এতটুকুর ক্যালকুলেশনটা আমি আগে এখানে করলাম। এরপরে প্লাস দেখো আবারও এখানে 65,000 ভাগ করবে 2549.5, এটার সাথে গুণ করবে 500, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এখানে চলে আসছে 12,746.5। তো এতটুকু আমাদের আসছে। তো এখন এই দুইটা যদি যোগ করো তাহলে আমাদের আসতেছে 32,495, 32,400। এখানে কিন্তু অ্যান্সারে কি লিখবে, অবশ্যই টাকা লিখবে, কারণ হচ্ছে মোট মজুদ ব্যয় যদি তোমাকে নির্ণয় করতে বলে সেক্ষেত্রে টাকার পরিমাণ অর্থাৎ টাকা কত সেটা কিন্তু আমাকে বের করতে হবে। এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে মোট মজুদ ব্যয় বললে এবং নিরাপত্তা মজুদ থাকে যদি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটি করব। নিরাপত্তা মজুদ আমি বারবার বলছি, নিরাপত্তা মজুদ থাকলে আমাদের সূত্রে একটু চেঞ্জ আসবে। ইও কিউ ডিভাইডেড 2 প্লাস এস এস, এস এস দ্বারা কি বোঝানো হয়, নিরাপত্তা মজুদকে বোঝানো হয়, অর্থাৎ সেফটি অফ স্টোরেজ অর্থাৎ নিরাপত্তা যেটাকে আমরা মজুদ বলি, ইন্টু সি প্লাস এ ডিভাইডেড ইও কিউ ইন্টু ও। তাহলে আমরা এটার মানগুলো কি করলাম, বসালাম, তারপরে আমরা এটি দেখলাম, আমরা অ্যান্সারটা কত পেলাম, 32,495 টাকা। তো আমরা খ নাম্বারটা শেষ করলাম। এরপরে আমি চলে যাব গ নাম্বারে। একটু আচ্ছা তারপরে দেখো আমাদের কি বলছে, পুনঃ ফরমাইশ, এই 5 মিনিট শেষ করো, পুনঃ ফরমাইশ। তো গ নাম্বার পুনঃ ফরমাইশ স্তর, পুনঃ ফরমাইশ স্তর নির্ণয়। এখন বলতে পারো স্যার এখানে আমরা এর আগে
অনেকটা তোমাদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছি। এখানে কিন্তু আসলে পুনঃফরমাইশ স্তরকে আমরা আবার পুনঃফরমাইশভাবে আমরা এই সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি না। পুনঃফরমাইশ স্তর বা বিন্দু বললে একই সূত্র দিয়ে আমরা এখানে করে ফেলি। তো পুনঃফরমাইশ স্তর আমাদের সূত্র কি জানা ছিল সবার? তো দেখো এটা সূত্র হচ্ছে, তো পুনঃফরমাইশ স্তরের সূত্র হচ্ছে নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম। আমি কেন দিলাম এখানে লিড টাইম? অনেক সময় ইংলিশে কোশ্চেন থাকে, এজন্য আমি লিড টাইম মানে বাংলায় বলি কি সংগ্রহ সময়, ইনটু গড় মজুদ ব্যবহার। একটু খেয়াল করবে আমাদের কোশ্চেনে কি ছিল, নিরাপত্তা মজুদ আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 500 একক। তো নিরাপত্তা মজুদ আমাদের কত দেওয়া ছিল? 500 একক। এরপরে দেখো আমি বলছিলাম লিড টাইম মানে সংগ্রহ সময়, আমাদের সংগ্রহ সময় কত ছিল? 3। এখানে গড় মজুদ, এটা একটু বের করতে হবে। কিভাবে গড় বের করতে হবে? অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে বার্ষিক চাহিদা কত ছিল? 65,000। এখন এই প্রতিষ্ঠানে আমরা সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে 365 দিন এক বছরে হয়। এই 365 দিন না ধরে আমরা কত দিন ধরে থাকি? 360 দিন ধরে থাকি। এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, অঙ্কের মধ্যে যদি আমাদের বলা থাকতো 365 দিন, তাহলে 365 দিন ধরতাম। অঙ্কে যেহেতু 365 দিন দেওয়া নেই, সেক্ষেত্রে আমি কি করব? 360 দিন ধরবো, কারণ আমরা ব্যবসায়ের ক্ষেত্রে কতদিন কাউন্ট করি? 360 দিন। এই জন্য এই গড় মজুদ ব্যবহার বের করার নিয়মটা তোমার এটা কিন্তু আলাদা, নৈবিত্তিকও আসতে পারে। খেয়াল করবে গড় মজুদ বের করার নিয়ম হচ্ছে বার্ষিক চাহিদাকে আমি কত দিয়ে ভাগ করব? 360 দিয়ে। যে যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, ধরে নিব কার্যদিবস 360 দিন। তো এখানে আমাদের 65,000, এখানে 360 ধরলাম। তো দেখো এরপরে কত হলো? 500 এখানে লিখলাম। এখন এটা আমরা ক্যালকুলেশন করে দেব যে 3 গুণ, অর্থাৎ এটাকে আমি যদি ক্যালকুলেশন করে নেই তাহলে আমাদের কত আসে? তাহলে আমরা 65,000 লিখলাম, এটাকে ভাগ করব কত দিয়ে? 360। তো 360 দিয়ে ভাগ করলে আমাদের আসে 180.555, আরও অনেক 5 বার আসে, আমি দিলাম না। তো এখন এরপরে দেখো ক্যালকুলেশনটা করে ফেলো। 3 অর্থাৎ এটার সাথে গুণ করবে কত? 3। ক্যালকুলেশন সবার একটু শিখতে হবে। 541.66 অর্থাৎ 7 দিতে পারি এভাবে। তো আমাদের এখন এটার সাথে আবার কত যোগ করতে হবে? 500 যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম 1041.6, আচ্ছা 1041.67 এত। এখানেও কিন্তু আমাদের সূত্রে কি লিখতে হবে? একক লিখতে হবে। তো আমরা পুনঃফরমাইশ স্তর কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখলাম। আমি আবার সূত্রটি বলছি তোমাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে, নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইন্টু গড় মজুদ ব্যবহার। তো আমরা নিরাপত্তা মজুদ আমার কোশ্চেনে দেওয়া আছে, সেটা লিখে নিলাম। লিড টাইম মানে হচ্ছে সংগ্রহ সময়, বাংলায় লেখা আছে। আমি এখানে, তুমি যদি সূত্রের ভিতরে সংগ্রহ সময় লিখতা তাও কিন্তু হবে। তো আমি লিড টাইম লিখেছি, কারণ অনেক সময় কোশ্চেনের ভিতরে লিড টাইম দেওয়া থাকে। লিড টাইম ইন্টু গড় মজুদ ব্যবহার। গড় মজুদ ব্যবহার আমি আবার বলছি কিভাবে বের করব। আমাদের বার্ষিক চাহিদাকে 360 দিয়ে ভাগ করব যদি কার্যদিবসের সংখ্যা দেওয়া না থাকে। আর যদি আমাদের দেওয়া থাকে 365, তাহলে আমরা এটা দিয়েই করব। তো এরপরে আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম আমাদের 1041.67 একক হয়েছে। নিশ্চয়ই এখানে একক লিখবেন। এর পরের কোশ্চেনটি ছিল আমাদের আরেকটু একই সূত্র ব্যবহার করব, তবে একটু চেঞ্জ। তো লাস্ট কোশ্চেন আমাদের আজকেরও আলোচনারও লাস্ট, সেটা হচ্ছে আমাদের 9 নম্বর। এখানে হচ্ছে পুনঃফরমাইশ স্তর নির্ণয়, এক্ষেত্রে নির্ণয়। সেক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের কোশ্চেনটা এমন ছিল যে সংগ্রহ সময়, আমাদের কোশ্চেনে লেখা আছে সংগ্রহ সময় কয়দিন ছিল? 3 দিন ছিল। তো 3 দিনের স্থলে যদি 6 দিন হয় তাহলে পুনঃফরমাইশ স্তরের উপর কী প্রভাব পড়বে? আমি যখন দেখলাম যে সংগ্রহ সময় 3 দিন, সেক্ষেত্রে আমার অ্যান্সার হয়েছে কত? 1041.67 একক। এখন দেখব 3 দিনের স্থলে যদি সংগ্রহ করতে 6 দিন লেগে যায়, সেক্ষেত্রে আমাদের পুনঃফরমাইশ স্তর কতটুকু হবে? এই প্রভাবটুকুই দেখব। অর্থাৎ 3 দিনের স্থলে সব ঠিক থাকবে, 3 দিনের স্থলে কি হবে? 6 হয়ে যাবে। তো দেখো এখানে আমরা যদি 3 দিনের স্থলে, আমরা এখানে একটু খেয়াল করবো এখানে লেখার সময় যে 3 দিনের স্থলে অর্থাৎ সংগ্রহ সময়, একটু খেয়াল করবে সংগ্রহ সময় 3 দিনের পরিবর্তে বা স্থলে 3 দিনের স্থলে 6 দিন হলে
তো 3 দিনের স্থলে আমরা 6 দিন হলে আমরা যে কাজটা করব সেটা একটু খেয়াল করো। তো আমাদের এখানে একটু নিরাপত্তা মজুদ তোমাদের সবারই জানা আছে, নিরাপত্তা মজুদ আগে যা ছিল তাই হবে। তো নিরাপত্তা মজুদ কত? 500। খেয়াল করো, লিড টাইম একটু চেঞ্জ হবে, 3 দিন আগে ছিল, এখানে কিন্তু 3 দিন নিব না, এখানে আমার কোশ্চেনে বলছে কত? 6 দিন। তো 6 দিন বললে অবশ্যই আমরা এখানে কি লিখবো? 6 দিন। এরপরে হচ্ছে গড় মজুদ ব্যবহার। গড় মজুদটা আগের মতোই, এখানে কোনো চেঞ্জ নেই। 65,000 অর্থাৎ বার্ষিক চাহিদাকে 360 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো এখন দেখো এখানে 500 যোগ আমরা আবার ওই রকম ক্যালকুলেশন করে নিব। একটু ক্যালকুলেশনটা কি দেখো, এখানে এভাবে 6 গুণ এখানে 65,000 লিখবে। ক্যালকুলেশন কিভাবে করে একটু খেয়াল করবে, ক্যালকুলেশন অনেক প্রবলেম হয় অনেকের। ভাগ দিলাম 360, তো আমাদের যেটা আসছে 180.55 অর্থাৎ এতটুকু আসছে। তো এটার সাথে আমরা আবার 6 গুণ করে নিব। তো আমাদের আসছে হচ্ছে 1083.33 আরও 3 আসে। তো এখানে আমরা তাহলে আমরা কি দেখতে পেলাম? এখানে আমাদের আসে 1583, এটা যোগ করলে 33 এত একক। তাহলে এখন তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো সংগ্রহ সময় যত বাড়বে বা পুনঃফরমাইশ স্তরও কি তত বৃদ্ধি পাবে। তো আমরা দেখতে পেলাম। তাহলে তোমাকে এখানে কমেন্টসে কি লিখতে হবে? যে সংগ্রহ সময় যত বাড়বে আমাদের পুনঃফরমাইশ স্তরও কি তত বৃদ্ধি পাবে। আর যদি সংগ্রহ সময় এখানে কমতো, 3 দিনের জায়গায় 2 দিন হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়ে যেত? কমে যেত। তাহলে আমরা এটির কমেন্টসটা এভাবে লিখব, সংগ্রহ সময় যদি বৃদ্ধি পায় বা বেশি হয় সেক্ষেত্রে আমাদের পুনঃফরমাইশের স্তরও কি হবে? বৃদ্ধি পাবে। সংগ্রহ সময় যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে আমরা কি করব? এটিও কমে যাবে, অর্থাৎ পুনঃফরমাইশের স্তরই কমে যাবে। তাহলে আজকে আমরা 4টি বিষয় শিখলাম। একটা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখলাম। দ্বিতীয় হচ্ছে মোট মজুদ ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখলাম। এরপরে আমরা কি শিখলাম? পুনঃফরমাইশ স্তর, সেটি শিখলাম। আর এটা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এটি শিখলাম। তো আজকে আমরা এই অধ্যায় থেকে আসলে এতটুকুই আলোচনা। যদি এরপরও দেখি যদি এটার উপরে আরও ক্লাস নিতে হয় অবশ্যই নিব। আজকে এ পর্যন্তই। আজকে খুব একটু তাড়াতাড়ি শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।